বিজনেস আওয়ারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হোসেন শাহাদাত। দর্শক, আমরা আজকে আলোচনা করতে চাই বস্ত্র খাতের নানা সংকট, যে সংকটে নতুন মাত্রা যোগ করেছে তুলা আমদানিতে 2% অগ্রিম আয়কর। এই আয়কর আরোপ করা হয়েছে গত 2রা জুন যে বাজেট ঘোষণা করা হয়েছে নতুন অর্থ বছরে, সেই বাজেটে এই অগ্রিম আয়কর আরোপের ঘোষণা হয়েছে। সেটি বস্ত্র মালিকরা বলছেন যে এর ফলে বস্ত্রশিল্প ধ্বংসের মুখে পড়বে, কারণ বস্ত্রশিল্প এমনিতেই নানান ধরনের সংকটে আছে এবং নানান ষড়যন্ত্রের চলছে বলে অভিযোগ করেছে। গতকাল এ বিষয়ে তারা আসলে একটি অনুষ্ঠান করেছে এবং সেখানে সংবাদ সম্মেলনে বিভিন্ন ধরনের অভিযোগ করেছেন। সেই বিষয়ে আমরা একটি প্রতিবেদন আছে, আমরা দেখে আসতে চাই। দেশের অর্থনীতি ও রপ্তানি আয়ের অন্যতম চালিকা শক্তি টেক্সটাইল শিল্প। গ্যাস সংকট, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, ডলার সংকট, রপ্তানির বিপরীতে নগদ প্রণোদনার অস্বাভাবিক হ্রাসসহ নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন এ খাতের উদ্যোক্তারা। এত সব প্রতিবন্ধকতার মধ্যেও 2025-26 অর্থ বছরের বাজেটে সুতা আমদানির উপর 2% এআইটি বা অগ্রিম কর আরোপ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, যাকে আত্মঘাতী সিদ্ধান্ত বলছেন এ খাতের ব্যবসায়ীরা। শনিবার রাজধানীর গুলশানে একটি হোটেলে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা। এই এআইটির ফলে আমাকে তুলা এলসি করার সময় ব্যাংক থেকে লোন নিয়ে 14-15% ইন্টারেস্ট দিয়ে আমাকে ব্যাংকের এই ডকুমেন্ট ছাড়াতে হবে এইটি দিয়ে। এই ধরনের সুপরিকল্পিত ভাবে আমাদের এই স্পিনিংকে ধ্বংস করার জন্য পায়তারা চলতেছে। মূলনীতির মাধ্যমে এই শিল্পকে গলা চেপে ধরা হচ্ছে। এআইটি আরোপ ও তৈরি সুতার উপর উৎপাদন পর্যায়ে কেজি প্রতি 5 টাকা আরোপ কার স্বার্থে, এমন প্রশ্ন রাখেন সুতা ও বস্ত্রকল মালিকরা। আমার এই মোবাইলে অন্তত পক্ষে 500 দেশের 100টি হোয়াটসঅ্যাপ মেসেজ আছে। ওনারা কেন আজকে এত আনন্দে উদ্বেলিত আমাদের এই 2% এআইটির জন্য? ওনারা জানেন এইটা বাস্তবায়িত হওয়ার সাথে সাথে আমরা ধ্বংস হব। এখানে বসে আছে কোনো লোক যারা এই সম্পদকে, এই শিল্পকে ধ্বংস করার পিছনে তারা যোগান দিয়ে যাচ্ছে। বিটিএমইএ সভাপতি বলেন, সুতা ও বস্ত্রকল বন্ধ হলে দেউলিয়া হবে তৈরি পোশাক খাত। একপাক্ষিকভাবে করের বোঝা না চাপিয়ে আলোচনায় সমাধান খোঁজার আহ্বান জানান তিনি। সরকারকে অ্যাপ্রোচ করব, আমার দৃঢ় বিশ্বাস সরকার এটা বুঝতে পারবেন এবং এটা অতি শীঘ্রই প্রত্যাহার করবেন। এবং সরকারের আমরা কি করতে পারি সরকারের জন্য সেটা নিয়েও আমরা প্রস্তুত আছি আলোচনা করতে। উদ্যোক্তারা জানান, এই খাতে বিনিয়োগের $23 বিলিয়ন মধ্যে $18 বিলিয়ন ব্যাংক ঋণ। তাই ব্যাংক ঋণের টাকা দিয়ে অতিরিক্ত এই কর পরিশোধ আরো সংকটে ফেলবে তাদের। আমাদের $23 বিলিয়ন ভিতরে $18 বিলিয়ন হয়েছে ব্যাংকের। এই টাকা কি করবেন? রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদন দেখছিলাম। বস্ত্রকল মালিকরা তাদের নানা অভিযোগের কথা জানিয়েছেন। এই বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিটিএমের পরিচালক খোরশেদ আলম। জনাব খোরশেদ আলম, স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে সময় দিয়েছেন আপনি স্টুডিওতে। গতকাল সংবাদ সম্মেলনে বিটিএমের সভাপতি শওকত আজিজ রাসেল তিনি বলেছেন, বাংলাদেশে আমার নিজের কারখানার তুলা থেকে উৎপাদিত সুতার চেয়ে ভারত থেকে সুতা আমদানি করতে কম খরচ হবে এই নতুন শুল্ক আরোপের কারণে। তাহলে আমরা নিয়ম নীতি কি পার্শ্ববর্তী দেশকে সচ্ছল করার জন্য এবং তাদের কর্মসংস্থানের বানানোর জন্য করছি? সরকার কি নিরলসভাবে কাজ করছে ওদের স্বার্থ রক্ষার্থে? এই বিষয়টি একটি ভাবা প্রয়োজন। অর্থাৎ ধন্যবাদ আপনাকে। পার্শ্ববর্তী দেশের স্বার্থ রক্ষার জন্য আমাদের দেশের নীতি হচ্ছে এমন অভিযোগ আপনারা করছেন। এই অভিযোগের আসলে কতটা সত্যতা, মানে কিসের ভিত্তিতে আপনারা এই অভিযোগটা করছেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমাদের বাংলাদেশের যে আপনার গার্মেন্টস শিল্প বা টেক্সটাইল শিল্প উত্থানটা হয়েছে কিন্তু 81 সন থেকে, 1981 সন থেকে হয়েছে। এটা যখন আপনার এইভাবে আস্তে আস্তে যখন এটা একটা ভালো পর্যায়ে চলে আসলো, আমাদের কিন্তু খুব ভালো একটা মার্কেটিং হলো। আমরা এখান থেকে এক্সপোর্ট করার জন্য ভালো ভালো অর্ডার নিয়ে আসলাম এবং ইনভেস্টমেন্ট করা হলো। এখানে উদ্দেশ্য ছিল 3টা। একটা উদ্দেশ্য ছিল যে আমরা এখানে কর্মসংস্থান করব। 2 নম্বর হলো আমাদের এখানে গ্যাস, অতিরিক্ত গ্যাস আছে, গ্যাসটা আমরা নিজস্ব গ্যাস আমরা ইউজ করব, আর আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করব। এই একটা উদ্দেশ্য ভীষণ নিয়ে আমরা এখানে টেক্সটাইলে সবাই মিলে ইনভেস্টমেন্ট করা হয়েছে। এখন দেখেন, একটা দেশ, পার্শ্ববর্তী দেশ আর আমাদের দেশ, আমাদের নাই কি তুলা নাই, কিন্তু আমাদের এখানে আপনি জানেন কিনা বাংলাদেশে যেই ধরনের স্পিনিং মেশিন বা টেক্সটাইল মেশিন এখানে স্থাপন করা হয়েছে,
আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পার্শ্ববর্তী দেশ কোনো বিশ্বের কোথাও এই মেশিন এখন নাই। সম্পূর্ণ লেটেস্ট টেকনোলজি মেশিন আমাদের এখানে। এত টাকা ইনভেস্ট করে এখানে নতুন নতুন মেশিন, নতুন টেকনোলজি দিয়ে উন্নত মানের সুতা কাপড় করার জন্য ইনভেস্টমেন্ট করা হয়েছে। কি উদ্দেশ্যে? আমরা বিশ্বের ভিতরে ব্র্যান্ডিং করে আমাদের এই বস্ত্র খাত থেকে আমরা গার্মেন্টসকে সহযোগিতা করব এবং আমাদের বৈদেশিক মুদ্রা আসবে। এই হইল আমাদের। এখন এখানে আমাদের সরকারের করার কি কি ছিল? এখানে প্রত্যেকটা দেশেই দেখেন আপনার একটা পলিসি থাকে। সেই পলিসিতে আমাদের এখানে সর্বপ্রথম থেকেই পলিসিতে আমাদের এই টেক্সটাইলটা সম্বন্ধে অনীহা দেখা গেছে। দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা এখানে এসে ভোগান্তিতে পড়েছি। কিভাবে? দেখেন প্রথম আমরা গ্যাসের সমস্যা ছিল না, পরবর্তীতে এসে আমরা গ্যাসের সমস্যায় পড়ে গেলাম। গ্যাসের জন্য আমাদের এই উৎপাদন হচ্ছে না, প্রোডাকশন হচ্ছে না, চলে গেল। এটা না যেতেই ব্যাংকের ইন্টারেস্টটা বেড়ে গেল। ব্যাংকের ইন্টারেস্ট এরকমভাবে বাড়লো যেখানে 7% থেকে 14, 15, 16% টাকা পাওয়া যাচ্ছে না। তাহলে যে এত টাকা ইনভেস্ট করে, এত প্ল্যানিং করে, এত কষ্ট করে এই যে আমরা মিলগুলো স্থাপন করলাম এই জিনিসগুলো দেওয়ার জন্য, এখন আপনারা আমাদেরকে এগুলোর উপরে এরকমভাবে ট্যাক্স ধরে দিচ্ছেন, এটা আমরা বুঝতে পারতেছি না। বিদেশে তারা 13% পর্যন্ত ইনসেন্টিভ দিচ্ছে বিভিন্ন নামে। আমরা কিন্তু প্রথম দিকে আমাদের সরকারও আপনি জানেন যে 25% পর্যন্ত আমাদের ইনসেন্টিভ ছিল, যার জন্য আমরা এই পর্যন্ত চলে আসছি। এখন আসার পরে এই আজকে যে আমাদের পরিস্থিতিতে দাঁড়াইছে 4টা জায়গায়। দেখেন, 1 নম্বর হলো আপনার আমাদের গ্যাসের সমস্যা গেছে, 2 নম্বর হলো আপনার ব্যাংক ইন্টারেস্টের, 3 নম্বর হলো আপনি এখন আমাদের কি করেছেন একটা 2% একটা আপনারা বলেছেন এআইটি দিতে। আমি হিসাব করেছি যে যদি আমাদের মনে করেন 519টা স্পিনিং মিল, তার ভিতরে যদি আমি অ্যাভারেজে ধরি যে 200 স্পিনিং মিল তারা এক্সপোর্ট করে, তাদের প্রতিদিন হিসাবে 50 টন করে তাদের আপনার তুলা লাগে। তাহলে তাদেরকে 1 বছরে আপনার মিনিমাম আপনার $6 লক্ষ এখানে দিতে হবে। $6 লক্ষ দিতে হবে 2% হিসাবে। তো একটা মিলের ওয়ার্কিং ক্যাপিটাল কত? আপনার ওয়ার্কিং ক্যাপিটাল এভাবে কমে গেছে। যেই ওয়ার্কিং ক্যাপিটাল আপনার ডলার হিসাবে করা ছিল আগে 84 টাকা, 85 টাকা, এগুলো বহু আলোচনা হয়েছে। আপনার এখানে 85 টাকা হিসাবে ডলার দেওয়া হয়েছে, $1 লক্ষ, $5 লক্ষ আমার র মেটেরিয়াল ইম্পোর্ট করার জন্য। এখন 85 লক্ষ টাকা যদি দিয়ে থাকেন, এখন সেটা ডলার কত? আমি তো $1 লক্ষ মাল আনতে পারতেছি না, আমাকে লাগবে $1,22,000। তাই এখানে 37% যে আমার এইভাবে শর্টফল, আমার এইভাবেই টাকা নাই। তো আমি এখন কোথায় থেকে টাকা দিব? আমার র মেটেরিয়ালের জন্য ফ্যাক্টরি বন্ধ, গ্যাসের জন্য ফ্যাক্টরি বন্ধ। এখন আপনার এই ভিতরে আমাদের লস হচ্ছে। লাভ যদি হয়ে থাকে খুবই সামান্য 1-2% লাভ হচ্ছে, তার ভিতরে এই যে আপনার $6 লক্ষ দিতে হবে। প্লাস দেখেন, আজকে দুঃখের বিষয় যে বাংলাদেশের জনসাধারণের জন্য আমাদের এই সেক্টরটা, আমরা কিন্তু সর্বপ্রথম যে চিন্তাটা করেছিলাম আমাদের ইনভেস্টমেন্টের ভিতরে, যে আমরা বাংলাদেশের 15 কোটি লোকের জন্য আমরা কাপড় দিব, বস্ত্র দিব, এবং সেটার ভ্যালু তখন ছিল কত? $8 বিলিয়ন। আমি আগের কথা বলতেছি, 10 বছর 15 বছর আগের কথা। $8 বিলিয়ন আমরা এখানে বস্ত্র দিচ্ছি আপনাকে। যদি আমরা এই ইন্ডাস্ট্রি না করতাম, আমাকে এই $8 বিলিয়ন কাপড় ইম্পোর্ট করতে হতো না, আমার ফরেন কারেন্সি যেত না। তো আমরা এই $8 বিলিয়ন প্রোটেকশন দিয়েছি। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা তো বাজেট করার সময় বিটিএম এর পক্ষ থেকে সরকারের সাথে বসা হয়েছে, এনবিআর এর সাথে বসছেন। এই যে বলা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশকে সুবিধা দেওয়ার জন্য এই ধরনের নীতি করা হচ্ছে, মানে এটি আসলে তাহলে মানে পার্শ্ববর্তী দেশের সাথে তাহলে আমরা কেন পার্শ্ববর্তী দেশকে সহযোগিতা করার জন্য, মানে আপনারা যে অভিযোগটা করছেন এটা আসলে সত্যতা কতটুকু? যদি সত্যি হয় না, কিন্তু যদি সত্যি হয় সেক্ষেত্রে এটি তো খুবই ভয়ঙ্কর একটি বিষয়, এবং সেইটি আসলে কেন করা হচ্ছে? তাহলে কি বাংলাদেশে যারা রয়েছে তারা সেই দেশের সাথে তাদের কোনো স্বার্থের সম্পর্ক আছে? মানে সমস্যাটা কোন জায়গায়? অবশ্যই আছে। এগুলো আপনাকে অত্যন্ত সূক্ষ্ম বুদ্ধি দিয়ে আপনাকে বিচার করতে হবে বা বাহির করতে হবে, চিন্তা করতে হবে কোথায় হচ্ছে। আমাদের এই যে আপনার
এই শিল্প, বস্ত্র শিল্প যেটা উত্থান হলো, এটার পিছনে যে গার্মেন্টসের উত্থান হলো, এগুলা কিন্তু অনেক দেশ এটা মানতে পারে নাই যে ছোট একটা দেশ এত টাকা এক্সপোর্ট করছে কিভাবে। তাদের ভিতরে কিন্তু একটা হিংসা বিদ্বেষ তখন থেকেই ছিল। এবং আমি যদি বলি সত্যিকার অর্থে এটা শুরু হয়েছে, এটার পিছনে এই শিল্প ধ্বংস করার পিছনে প্ল্যানিংটা প্রথম হয়েছে 2006-এ। আচ্ছা, আপনি আসেন, আমি আপনাকে প্রমাণ সহ দিয়ে দিব। 2006-এ কী করা হয়েছে, কোনো এক জায়গা থেকে পরিষ্কার ঘোষণা করা হয়েছে আশুলিয়া জ্বালায় দেওয়া হবে। আমার কাছে সব ডকুমেন্টস আছে, সাংবাদিকদের রিপোর্ট। সেখান থেকে 20 জন লোক তারা পাঠাই দিছে আগে প্ল্যানিং করে আশুলিয়া জ্বালাই দিবে। এখান থেকে 20 জন নারায়ণগঞ্জ থেকে, আর 20 জন আসছে টঙ্গী থেকে এসে। আপনারা জানেন 2006-এর ঘটনা, গার্মেন্টসগুলোর ভিতরে কি হলো, জ্বালাই দেওয়া হলো, পুরাই দেওয়া হলো, বিভিন্ন জায়গায় করা হলো। আমার একটা স্পিনিং মিল পুরাই দিল। কে পুরাই দিল সেটা আমরা বের করলাম। বিদেশি একটা কোম্পানির টেলিভিশন নিয়ে ক্যামেরা নিয়ে দাঁড়াইছিল আধা ঘন্টা আগে, STV। তার সঙ্গে একজন লোক ছিল, আমাদের ধারণা যে উনি কোনো গোয়েন্দা সংস্থার লোক। দাঁড়াই থেকে একটা ছোট বাচ্চার হাতে একটা গামছা দিয়েছে কোমরে বেঁধে। আমার তুলা আসছে, সেই তুলার উপরে বলছে তুমি গিয়ে গামছা দিয়ে এটা গামছাটা আগুন দিয়ে মিলে দাও, তোমাকে আমি ছবি তুলতেছি। সব পূর্ণ তথ্য আমরা বের করেছি, কিন্তু আমরা এগুলো কোনো চ্যালেঞ্জে যেতে পারি নাই, সহযোগিতা পাই নাই। যদি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তখন থেকে আমাদের সহযোগিতা করত, এটা সঠিকভাবে যাচাই করে কারা এর সঙ্গে জড়িত এগুলো যদি প্রকাশ করা হতো, আজকে কিন্তু এ পর্যন্ত আসতো না। এখন আসেন 2006-এর পর থেকে আস্তে আস্তে এটার পিছনে আপনার আমাদের ষড়যন্ত্র চলছে, যাতে আমাদের এই টেক্সটাইলটা চলতে না পারে। তারা বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের প্ল্যানিং, তাদের যা আছে যত রকমের তাদের অত্যাধুনিক বুদ্ধি আছে, সম্পূর্ণ বুদ্ধি এখানে দিয়ে তারা আমাদের কি কি করতেছে, কি কি ভাবে। এখন আপনি যদি বলেন তারা করছে আপনাদের কিভাবে হলো, আমাদের এখানে ওই ধরনের লোক বসা আছে। কোনো কোনো ক্ষেত্রে যারা এগুলো করতেছে, এগুলার প্রমাণ আমার নিজের হাতে, আমি বহু জায়গায় গিয়েছি। এসব ব্যাপারে কথা বলতে গেলে, টেক্সটাইলের কোনো ভুলের কথা, উন্নতির কথা বলতে গেলে কোনো কাজ হয় না। তো এই জন্য যে জিনিসগুলো বলা হয়েছে যে করা হচ্ছে, তাহলে আপনি দেখেন যেখানে একটা লোক আমাদের দেশে সুতা হচ্ছে, আপনি আমাকে প্রোটেকশন না দিয়ে, আমার মিলকে প্রোটেকশন না দিয়ে, আমার জনবল বাংলাদেশের কর্মসংস্থান আমরা করেছি, এই কর্মসংস্থান বাদ দিয়ে আজকে ধরেন কিছুদিন আগে আপনি জানেন সামান্য কটা মিল থেকে 26,000 শ্রমিক আপনার হয়েছে, মানে চাকরি হারাইছে। তা এটা কি আপনারা এগুলো দেখার পরে আপনারা আমাদের প্রোটেকশন দিচ্ছেন না? কোনোদিন তো বললেন না আজ পর্যন্ত যে বাংলাদেশে এতগুলো মিল আছে, এই মিলগুলার কি পরিমাণ সুতা বাংলাদেশের এই গার্মেন্টসে ইউজ করা যাবে, কি পরিমাণ কাপড় আছে ইউজ করা যাবে, এটাকে মনিটরিং করে আপনারা তো কোনোদিনও বলেন নাই 40% 50% আমাদের নিজস্ব প্রোডাক্ট ইউজ করতে হবে, না হলে আমরা গার্মেন্টসের কাজ দিব না। আপনি দেশের জন্য দেখাইতে হবে, এটা তো দেশের কাজ, আপনার কাজ। আপনি ওগুলো না করে আমাদের মিলগুলো যাতে বসে যায়, আমাদের মিলগুলো যাতে বসে যায়, আপনারা ওই ধরনের কাজ করতেছে। এখন আপনারা সোমবারের মধ্যে এই নতুন যে কর সেটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন। যদি সরকার সেটি না করে বা এনবিআর সেটি না করে, পরবর্তী পদক্ষেপ কি হবে আপনাদের? পরবর্তী এখন দেখেন এটা হবে কি হবে না আমরা জানি না, তবে আমার ধারণা যে এগুলা উচ্চ মহল থেকে হয় নাই, এই প্ল্যানিংগুলো আসছে নিচে থেকে। যারা এই ধরনের কাজ করতেছে বসে বসে করে দিয়েছে। এখন সরকার যদি এটা না করে, আমাদের ধরেন একমাত্র উপায় আমরা বন্ধ করে চাবি দিয়ে দিব ব্যাংকের কাছে, আমরা আর ওখানে যাব না। যেহেতু প্রজেক্টগুলো ব্যাংকের লোন, আপনি জানেন এখানে আমাদের $23 বিলিয়ন ইনভেস্ট করা হয়েছে, তার ভিতরে $18 বিলিয়ন হলো ব্যাংকের। তো $18 বিলিয়ন ব্যাংকের, এখন ব্যাংক কি পাবে? আজকে তালা দিয়ে দিলে কত শ্রমিক যাবে? আমাদের এখানে মিনিমাম ধরেন 45 লক্ষ শ্রমিক আমাদের এই টেক্সটাইলের সঙ্গে জড়িত। এদের কি চাকরি থাকবে? এরা কোথায় যাবে? এদের কি হবে ভবিষ্যৎ? এদের সংসার চলবে কিভাবে? আপনারা কি চিন্তা করেন? আমরা তো আপনি ইনসেন্টিভ আগে কিভাবে 25% দিয়েছেন, দিয়ে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছেন, আমরা খুশি হয়ে আসছি। আর আজকে আপনি আমার কাছে 25% উঠাই নিতে চাচ্ছেন, এটা তো হতে পারে না। আপনাকে বুঝতে হবে গোড়া থেকে এখানে কি কি হচ্ছে। এক নম্বর হচ্ছে আমরা কর্মসংস্থান করেছি, এখানে 40 লক্ষ লোকের এখানে কর্মসংস্থান আছে।
এটা আপনাকে সবার আগে দেখতে হবে এরা কোথায় যাবে। 2 নম্বর দেখতে হবে যে আপনি আজকে যে ব্যাংকের থেকে তো লোনটা নেওয়া হয়েছে এদের কি হবে, আপনি যে প্রোটেকশন না দেন, আপনি সুযোগ করে দিচ্ছেন। দেখেন ওইখান থেকে তারা 13 টাকা মানে 13% ধরেন আপনার সস্তায় আমাদের থেকে বিক্রি সরকার দিচ্ছে। তাদের এত ধনী দেশ, তাদের নিজস্ব তুলা এত কিছু থাকার পরে তারা ওইখানে 13% তারা পাচ্ছে। আপনি তো আমাকে দিচ্ছেন না। আপনি যদি বলতেন আপনাকে আমি 10% দিয়েছি, আপনি কীভাবে নিচ্ছেন? দেখেন আমার দুঃখ হয় যে বাংলাদেশের মানুষ মধ্যবিত্ত যারা, এদের জন্য যে আমরা বললাম যে 8 বিলিয়নের কাপড় বানাইছি, এটা আমরা 12 বিলিয়ন পর্যন্ত আসছিল মধ্যে, $12 বিলিয়ন পর্যন্ত আমরা লোকাল প্রোডাক্ট দিয়েছিলাম। এখন এটা কমে গেছে, এখন বিভিন্ন বন্ডের কাপড় বিভিন্ন কাপড় এসে কমে গেছে। এখন আপনি আমাকে প্রোটেকশনটা কিভাবে দিবেন? আপনাকে চিন্তা করতে হবে আপনাদের কি সেই সক্ষমতা আছে কিনা যে পুরো বাংলাদেশের এখন যত চাহিদা, তুলার চাহিদা বা সুতার চাহিদা, সে পুরোটাই কি বাংলাদেশে উৎপাদন করা সম্ভব? না, পুরোটা না সম্ভব। মানে কি আমাদের যে বর্তমানে আমাদের যে স্পিনিং মিলটা আমি বলি, প্রথম স্পিনিং মিলে যে আমাদের ক্যাপাসিটি আছে, নিট ফ্যাব্রিক্সের যে পরিমাণ তারা কাপড় বানায় বিকিয়ে নিয়ে, তাদের জন্য যে সুতা দেওয়া লাগবে তার 80% দেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের আছে। কত পার্সেন্ট দিচ্ছেন এখন? না, আমরা তো এখন 40% দিচ্ছি, 30% দিচ্ছি। আপনি দেখেন বাকিটা ইম্পোর্ট হয়ে আসছে। হ্যাঁ, মানে এই ইম্পোর্টটা সরকার যদি আপনাদের, তাহলে আপনাদের যে ক্যাপাসিটি পুরোটা আপনারা যাতে ইউটিলাইজ করতে পারেন, সেই জন্য আসলে কি করা দরকার? তাহলে আমদানিটাকে কমিয়ে দেশীয় সুতার উপর আরো বেশি নির্ভরশীল হওয়ার জন্য এটা হলো পলিসি মেকিং করা। এখন ধরেন আমি বলবো যে আমি ভারত থেকে সস্তা পাচ্ছি বা বিদেশ থেকে সস্তা পাচ্ছি, আমি নিয়ে আসতেছি না। তোমাকে এখানে আমার নিজস্ব ভ্যালুয়েশন করতে হবে। বাংলাদেশের সুতা তোমাকে 50% ইউজ করতে হবে, কাপড় ইউজ করতে হবে। যদি এই ধরনের একটা, এগুলো পলিসি মেকিং করার নাই। সত্যিকার অর্থে কি এই পলিসিগুলো দিবে কে? আমাদের যে ইনভেস্টমেন্ট, এটার দিকে তাকানোর লোক নাই তো। যদি আজকে দেখেন কিছুদিন আগে আপনি জানেন যে আমরা গ্যাসের জন্য কত সাফার করেছি, এক একটা মিল ধ্বংস হয়ে গেছে। পরবর্তী লাস্ট দিকে এসে আপনার উপদেষ্টা মহোদয় এবং আপনার এই তিতাসের চেয়ারম্যান সাহেব এবং পেট্রোবাংলার চেয়ারম্যান সাহেবরা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়েছেন। এটা ইতিহাসে হয় নাই আমাদের বাংলাদেশে। ওনাদেরকে দেখে সাথে সাথে কিন্তু একটা পদক্ষেপ নিয়েছেন। ওই এলাকায় এখন গ্যাসের পরিমাণ চলছে, গ্যাসের সমস্যা নাই আপাতত। যদি এটা কমিটমেন্ট থাকে তাহলে এটা হবে, কিন্তু আমাদের অর্ডার নাই। আমাদের অর্ডারগুলো চলে গেছে ওইখানে, কারণ আমাদের প্রাইজে আমরা কম্পিটিশন করতে পারতেছি না। আমাদের তুলা আনতে হয়। দেখেন আমাদের নিজস্ব তুলা 2% হয় মাত্র বাংলাদেশে। তুলারও যে একটা উৎপাদন বাড়াবেন সেটা বাড়ানো হয় নাই। আচ্ছা, তুলা আমদানির ক্ষেত্রে আমরা জানি যে যেহেতু যুক্তরাষ্ট্রের সাথে এক ধরনের একটি বাণিজ্য নেগোসিয়েশনের পথে বাংলাদেশ যাচ্ছে, সেখানে আশা করা হচ্ছিল যে বাংলাদেশ আরও বেশি তুলা আমদানি করবে যুক্তরাষ্ট্র থেকে, এবং যুক্তরাষ্ট্রের তুলার মানও অনেক ভালো। সেই জায়গাটাতে মানে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির ক্ষেত্রে কি সামনে মানে কোনো বাধা আছে কিনা, যে সামনে কি আসলেই সেখান থেকে, যেহেতু যুক্তরাষ্ট্র থেকে তুলা আনতে গেলে আপনাদের ফ্রেট কস্ট অনেক বেড়ে যাবে, সেটি কি আসলে কতটা ভিজিবল? মানে তাদের কাছ থেকে তুলা আমদানি কি সম্ভাবনা আছে সামনে? না, অ্যাকচুয়ালি আমরা করতে পারি যদি আপনি নীতি নির্ধারণ করে দেন। ইউএসএ তুলা ভালো, দাম বেশি। দামটা কত বেশি? ধরেন পার্শ্ববর্তী দেশ থেকে প্রায় 6 থেকে 8 সেন্ট বেশি। এখন এটা তো বিকেএমে আমাকে দিবে না, ওনারা দেখবে সস্তা। যে এখন ওনারা তো বিদেশি যে আনতেছেন সেটা কিন্তু আমেরিকান তুলা না, এটা তাদের নিজস্ব তুলা। আমি নিয়ে আসছি একটা দামি তুলা, আপনি তো আমার দামটা দিবেন না, কিন্তু আমরা ইউজ করতে পারি। আমেরিকান তুলা আমাদের জন্য খুবই ভালো, আমি নিজে নিয়ে আসছি। তো ইদানিং আমাদের একটু ভয় হচ্ছে যে আসতে দেরি হবে কিনা। যে আপনি জানেন সুয়েজ খাল যে আছে, এখানে বোধহয় কোনো সমস্যা হইতে পারে ইরান এই যুদ্ধের জন্য। আমরা এখন একটু চিন্তা ভাবনা পড়ে গেছি সময়টা কি লাগবে। কিন্তু আমেরিকান তুলা যদি আমরা আনি, অনেক তুলা আনতে পারি। আমরা চাই যে আমেরিকার থেকে আমরা তুলা আনবো, কিন্তু আমেরিকান সরকার আমাদেরকে সেই অনুসারে আমাদেরকেও ফ্যাসিলিটি দিবে, ডিউটি ফ্রি। আমরা তুলা নিয়ে আসবো ডিউটি ফ্রিতে, যেটা আমরা নিয়ে আসতেছি ওনাদেরও দিতে হবে। যে ঠিক আছে, অন্তপক্ষে যেই পরিমাণ তুলা আমি ইম্পোর্ট করব, ওই পরিমাণ তুলার বিনিময়ে ওনারা যে আমাকে গার্মেন্টসটা নিবে, এটাকে ওনাদের ফ্রি দিতে হবে। বাকিটা আপনি ট্যাক্স নেন একটু কমায় আমাদের জন্য, এটা আমরা করতে পারি, তাতে আমাদের হবে। আর এই ক্ষেত্রে আমাদের সরকারকে বলতে হবে যে যারা আমরা যে এই আমেরিকান তুলাটা নিয়ে আসছি, এটা যারা ইউজ করবে, আমাদের যারা আছে নিটিং মিল, তারা যেন তাদের বায়ারকে বুঝাতে সক্ষম হয় যে এই কাপড়টা
ইউএসএতে এক্সপোর্ট হবে, এটার দাম বেশি হবে এবং এই তুলাটা যেন বাংলাদেশ থেকে নেওয়া হয়। অন্তত আমার হিসাবে সরকারের পলিসি, শোনেন, প্রত্যেকটা জায়গায় একটা পলিসি থাকে, কিন্তু আমাদের এখানে কোনো সুরক্ষার পলিসি নেই। আপনাকে বলেছি, দেখেন সাধারণত মনে করেন ইউএসএতে একটা শপিং মল করে, সেখানে একটা আইসক্রিমের দোকান দুইটা দিতে পারবেন না। কেন? তাকে প্রোটেকশন দেওয়ার জন্য, ওনার যেন ব্যবসায় ক্ষতি না হয়, তাদের চিন্তা এবং প্ল্যানিং। আমাদের এখানে কত মিল হইলো, কত সুতা হইলো, কত কাপড় হইলো, কি কি মাল আসতেছে, বন্ডে কি মিসইউজ হচ্ছে, দেখার কেউ নাই। একদম এত সহজ বাংলাদেশে ব্যবসা করা বলার মতো না, কিন্তু সঠিকভাবে ব্যবসা করতে গেলে যদি আপনি সঠিক ট্যাক্স দিতে চান, এই যে আমি বললাম যে একটা মিলকে $6 লক্ষ দিতে হবে, তার 300 দিন ধরেছি আমি, অ্যাকচুয়ালি কিন্তু এইসব মিলগুলো 340 দিন চলে, কিন্তু $6 লক্ষ তার পুঁজি কোথায়? তো আমাদের হলো কি নীতি নির্ধারণ করার জন্য এখানে লোক নাই, আর যারা নীতি নির্ধারণ করে দিচ্ছেন এরা আমার মনে হয় না যে বাংলাদেশের তারা স্বার্থ দেখেন। এটি খুবই দুঃখজনক নিশ্চয়ই। এখনও যে গত আওয়ামী লীগ সরকারের সময় আমরা জানি এই জায়গাগুলোতে অনেক বেশি পার্শ্ববর্তী দেশের স্বার্থ দেখা হতো বিভিন্ন পলিসির ক্ষেত্রে, কিন্তু এখনও যে সেটি করা হচ্ছে সেটি নিশ্চয়ই, যদি করা হয়ে থাকে সেটি নিশ্চয়ই খুবই দুঃখজনক। এই বিষয়টা নিশ্চয়ই সরকার দেখবে। আপনাদের এই মুহূর্তে একটু গ্যাসের পরিস্থিতি জানতে চাই, যে গ্যাস পরিস্থিতি কি আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে কিনা? আপনার কথা আমরা আপনার কাছে আসবো, একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর আপনারা এসে। দর্শক, আমরা আলোচনা করছিলাম বস্ত্র খাতে নানান চ্যালেঞ্জ নিয়ে। আমাদের সাথে আছেন বিটিএম এর পরিচালক খোরশেদ আলম। আমরা তার সাথে আবারও আলোচনায় ফিরবো বিরতির পর। স্বাগত আরেকবার, দেখছেন বিজনেস আওয়ার। আলোচনা করছিলাম বস্ত্র খাতের নানান চ্যালেঞ্জ নিয়ে। আমাদের সাথে আছেন বিটিএম এর পরিচালক জনাব খোরশেদ আলম। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। যে প্রশ্নটি করছিলাম যে এই মুহূর্তে গ্যাসের সমস্যার সমাধানের কি কোনো পথ দেখা যাচ্ছে কিনা, এই মুহূর্তে কারখানার পরিস্থিতি কি? ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে যদি আমি বলি, আজকের যে অবস্থা, বিগত 7 বা 10 দিন যাবৎ গ্যাসের অবস্থা ভালো, উন্নতি হয়েছে। মিলগুলা ধরেন আপনার 80% চলার মতো সক্ষমতা হয়েছে, যেটা 40% চলে আসছিল। কিন্তু এতেও আমরা যে আশাবাদী হইল, আমরা চাচ্ছি একটা পলিসি। আজকে যারা আছেন তারা হয়তো থাকবেন না, 6 মাস পরে আরেকজন আসবে বা 1 বছর পরে একজন আসবেন, কিন্তু আমরা প্রথম থেকে বলে আসছিলাম যে আমাদের একটা নীতিমালা তৈরি করা হোক। আপনি আমাকে যে জিনিসটা দিয়েছেন, একটা পরিমাণ গ্যাস আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছেন, এই গ্যাসটা আমাকে কত দিন দিবেন? আজকে কিন্তু আমাদের এই ব্যবসায় ধস নামার পিছনে, এই টেক্সটাইল খাতের যে লস হচ্ছে বা ধস নামছে, এটার পিছনে কিন্তু কারণ 2টা জিনিস। একটা হলো গ্যাসের জ্বালানি, আরেকটা হলো ব্যাংক। এই 2টার জন্য আমাদের যতগুলা, আপনি দেখবেন যতগুলা ফ্যাক্টরি এখন, আপনি জানেন কিনা কতগুলা ক্লাসিফাইড হয়েছে, আপনি ব্যাংকের কাছে যান, কতজনে ব্যাংক্রাপসি হয়েছে, যান কত মিল বন্ধ হয়েছে। আমরা কিন্তু তথ্য এখনও প্রকাশ করি নাই অফিসিয়ালি, কারণ হয়েছে একটা আতঙ্ক ছড়ায় যাবে, এটা বিদেশে যাবে যে মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, এক্সপোর্টের উপরে ভাটা পড়বে, তখন মানুষ ভয়ে আসবে না। যার জন্য আমরা এখন চুপচাপ বসে আছি, এখনও প্রকাশ করি নাই। কিন্তু এখনও সরকারের কাছে আমরা বলবো, জ্বালানি মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন উনি খুবই ভালো লোক, বুদ্ধিমত্তা লোক, ওনার কাছে আমরা বলবো যে আপনারা থাকতে আমাদেরকে একটা নীতিমালা দিয়ে যান। আমার সঙ্গে যে আপনার সঙ্গে তিতাস গ্যাসের যে একটা কন্ট্রাক্ট হয়েছে, চুক্তি, আপনি আমাকে দিবেন, ডেইলি বা ঘন্টায় তো দিবেন, সেটা কি পরিমাণ দিবেন, এটা আমার জন্য 5 বছরের জন্য আপনি আমাদেরকে একটা নির্দিষ্ট করে দেন, 1 নাম্বার। 2 নম্বর হলো আপনি আমাকে একটা প্রাইস ইন্ডিকেশন দিয়ে দেন যে আমি এই প্রাইসটা এতদিন দিব, এই প্রাইসটা এতদিন পরে বাড়াবো। এই জিনিসগুলো যদি দেন তাইলে আমরা কি করতে পারি, আমরা যে দেখেন আজকে গ্যাসের আমরা বিএমআরই করেছি 2021-20-এ অনেক বিএমআরই হয়েছে। উদ্দেশ্য যে গ্যাস পাওয়া গেছিল, তখন কিছু হঠাৎ গ্যাস উদাও হয়ে গেল, আমরা বিএমআরই করলাম, ইনভেস্টমেন্টগুলো একদম বসে আছে। আপনি জানেন কিনা এখনও প্রায় $3-4 বিলিয়ন মেশিন রানিং হয় নাই। তবে আমরা জ্বালানি মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করব, আপনারা একটা নীতিমালা করে দেন যে গ্যাস আপনি যাই দেন, যদি কমও দেন 80% দিবেন, সেটাও বলেন, কিন্তু আমাদের জানাই দেন যে আপনি এইভাবে চলেন, তাহলে আমরা একটা প্ল্যানিং করতে পারবো। কিন্তু আমাদের কোনো জিনিসই প্ল্যানিং নাই। তবে গ্যাস এবং বিদ্যুৎ এই দুটো যদি না হয়, তাহলে আপনি ইন্ডাস্ট্রি এখানে কোনো কেউ সার্ভাইভ করতে পারবে না।
আর এটা তো আমাদের হাতে না, দেখেন আমরা সোলারে ইনভেস্ট করেছি, আমরা ব্যাটারিতে ইনভেস্ট করেছি, কিন্তু আমরা কোথায় থেকে নিব? আমাদের তো টাকাও নাই। আমি যে বড় একটা সোলার করতে গেলে আমার 7 কোটি টাকা লাগবে, ব্যাংক তো আমারই ওয়ার্কিং ক্যাপিটাল নাই। আমাকে যদি আবার বলা হয় যে আপনি 7 কোটি টাকা নিয়ে সোলার করেন, আমি কিছুটা সাপোর্ট পাবো, কোনো দিকেই নাই। আমাদের এখন চারিদিকে সমস্যা। আপনি শুধু গ্যাসের সমস্যা যেটা আছে, এটা তো অত্যাধিক গেছে, এটা বলার মতো না। এখন ব্যাংকের যে সমস্যাটা, ওয়ার্কিং ক্যাপিটালের যে সমস্যাটা, আপনি জানেন না, অনেক মিল মালিক তার বাড়ি বিক্রি করেছে, কতখানি হইলে তার একটা থাকার বাড়ি বিক্রি করে সে এই টাকা দেওয়ার জন্য চেষ্টা করতেছে। তবে যারা সত্যিকারের ব্যবসায়ী, আপনি যদি সবার সঙ্গে তুলনা করেন যারা কিছু টাকা পাচার করেছে, সেটা আমাদের এখানে 10% হবে, আমাদের টেক্সটাইলে বা 5% হবে, 10-12 জন লোক হবে। এটার দিয়ে সবাইকে বিচার করলে হবে না। তবে আমার দৃষ্টিতে এখানে ফাইন্যান্স যিনি দেখেন, আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছেন যিনি, বা তারা বসে এখানে ফাইন্যান্সের ব্যাপারে অন্তপক্ষে ওয়ার্কিং ক্যাপিটাল সবাইকে 20% আগে যা দেওয়া হতো তাতে 20% বাড়াই দিয়ে গ্যাসের সমস্যাটা সমাধান করে একদম বলে দেওয়া পরিষ্কার যে আমি এই বেশ দিতে পারবো, বেশি পারবো না, কেউ কথা বলবে না। আপনি যদি বলেন 50%ই দিব, বলে দেন এবং চুক্তি করে নেন যে আমি 50% দিব। আজকে দেখেন বিরাট বড় একটা ব্যবসা এই গ্যাসের মূল্যের জন্য বাংলাদেশ থেকে চলে গেছে। এটা কিন্তু অনেকেই মাথায় নেয় না। আমি অনেকবার বলেছি, বলতে হয় কেন, আমার দুঃখ হয় যে সবচেয়ে বেশি আপনার ভ্যালুয়েশন হয়তো বেডশিটে, হোম টেক্সটাইলে। আপনি জানেন কি না, তুলার পরে বাকি সব জিনিস এখানে হতো 65% ভ্যালুয়েশন। কোথায় বাংলাদেশ থেকে কেউ করতে পারে নাই। গার্মেন্টস হয় 20, 25, 30%, 65%। উনি $1 মিলিয়ন আনলে 65% বাংলাদেশে, 35% বাইরে যেত। এগুলো তো কেউ দেখে নাই। তো 33টা ফ্যাক্টরি বন্ধ হয়ে এখন 3টা চালু আছে। কি জন্য? গ্যাসের জন্য। যখনই আপনার গ্যাসের প্রাইসটা 16 টাকা থেকে 31 টাকা করা হলো, এই সবগুলো ফ্যাক্টরির উপর বসে গেল। কারণ কি জানেন, এই প্রোডাক্টগুলা বিক্রি হয় 6 মাসে একবার, একটা রেট হয়, আপনার সঙ্গে আপনার থেকে সদা করবে। আর সবচেয়ে বেশি কি জানেন, এই ফ্যাক্টরিগুলো 24 ঘন্টা চলে, ঈদের দিনও চালায়, এত অর্ডার তাদের। কিন্তু 400 কন্টেনার আপনার কাছ থেকে নিবে, একই রেট দিতে হবে কন্ট্রাক্ট। এখন আপনি মধ্যে দিয়ে 200 কন্টেনার দেওয়ার পরে আপনি গ্যাসের দাম কি করছেন, 16 টাকার থেকে 31 করছেন। যেখানে ওনার 64 কোটি বা 70 কোটি টাকা একটা গ্রুপের আসতো, সেখানে এখন 127 কোটি টাকা আসে। কোথায় থেকে দিবে? আচ্ছা, নিশ্চয়ই এই বিষয়গুলো সরকারের কাছে আপনারা বারবার বলছেন, সরকার আসলে কেন শুনছে না বা বিষয়ে পদক্ষেপ নিচ্ছে না, সেটি নিশ্চয়ই আপনারা আরও বেশি সরকারের সাথে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করবেন। আপনাদের নতুন যেই চেয়ারম্যান, সভাপতি আপনাদের বিটিএমের, তিনি বেশ সরাসরি সব কথা বলেন। তিনি নিশ্চয়ই সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। আমরা আশা করছি এই সমস্যাগুলোর সমাধান হবে। আপনাকে অনেক ধন্যবাদ জনাব খোরশেদ আলম, আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনার সাথে নিশ্চয়ই ভবিষ্যতে আবারও আলোচনা করার সুযোগ পাবো। দর্শক, আমরা আলোচনা করছিলাম বস্ত্র খাতে নানান সমস্যা নিয়ে। আমাদের সাথে ছিলেন বিটিএমের পরিচালক খোরশেদ আলম। আমরা চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। এবারে মুদ্রা এবং স্বর্ণের দাম জানাবো। আমরা যদি দেখি, মুদ্রার বিনিময় মূল্য এই মুহূর্তে মার্কিন ডলার কেনা হচ্ছে 122 টাকায়, বিক্রয় 123, ইউরো 133 টাকায় কিনে 138 টাকায় বিক্রি করা হচ্ছে, পাউন্ডের কেনা দর 154, বিক্রয় 159 টাকা, চীনা ইউয়ান কেনা হচ্ছে 15 টাকা 50 পয়সায়, বিক্রয় 17 টাকা 30 পয়সা, সৌদি রিয়ালের কেনা দর 30 টাকা, বিক্রয় 32 টাকা, ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় কিনে 1 টাকা 45 পয়সায় বিক্রি করা হচ্ছে। স্বর্ণের দাম যদি দেখি, এই মুহূর্তে 1,72,126 টাকায় প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে। 21 ক্যারেটের দাম পড়ছে 1,64,299, 18 ক্যারেট 1,40,831 এবং সনাতন স্বর্ণ বিক্রি হচ্ছে 1,16,828 টাকায়। রূপার দরদাম জানাতে চাই। 22 ক্যারেট রূপা প্রতি ভরির দাম 2,811 টাকা, 21 ক্যারেট 2,683, 18 ক্যারেটের দাম পড়ছে 2,298 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1,726 টাকা। এবারে বন্দর বাণিজ্যের খবর। সড়ক উন্নয়নে 8 বছরে 2,500 কোটি টাকা খরচ করেও তার সুফল পাচ্ছে না বন্দরনগরী চট্টগ্রামের মানুষ।
একটু বৃষ্টিতেই বেহাল দশায় নগরের গুরুত্বপূর্ণ বেশিরভাগ সড়ক। ছোট বড় খানাখন্দে চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। বেহাল এই সড়কটি চট্টগ্রাম নগরের স্ট্যান্ড রোড। নগরের সদরঘাট থেকে শুরু হয়ে এই সড়ক মিলিত হয়েছে বারিক বিল্ডিং মোড়ে। 1.5 কিলোমিটারের কম দৈর্ঘ্যের এই সড়কটি যেন এখন খানাখন্দে ভরা। যানবাহন চলাচল করছে চরম ঝুঁকি নিয়ে। যাত্রী কিংবা পথচারীরা বলছেন দীর্ঘদিন ধরে এই সড়কের দিকে নজর নেই সিটি কর্পোরেশনের। একমাত্র এখানকার মানুষ শুধু জানা, আমার মনে হয় না সিটি কর্পোরেশনের ভিতরে আছে। এখানকার যারা লোকাল ড্রাইভার যারা, তারাই একমাত্র বল, তারা ভুক্তভোগী। সবসময় ভাঙা থাকে, ট্রাকগুলো চলে তো বেশি, যার কারণে এই রাস্তাটা বেশি ভাঙে। এই পথে যাতায়াত করতে অবশ্যই আমার ভয় লাগে, কেননা কোন সময় কোন দুর্ঘটনা হয়ে যায়। চালকরা বলছেন মনে ভয় নিয়ে এই সড়কে চালাচ্ছে গাড়ি। কিছু কিছু অংশে গর্তের আকার এমন বড় হয়েছে তা দিয়ে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। মাঝে মধ্যে গাড়ি উল্টে যায়, গর্তগুলোতে পড়ে। রাস্তাঘাট ভাঙ্গা, তারপরে একদিন গাড়ি চালালে পরের দিন চালাতে পারতেছি না, পুরো শরীর ব্যথা হয়ে যাচ্ছে। রশিদ বিল্ডিং থেকে মাঝঘাট পর্যন্ত, তারপর এদিকে সদরঘাট পর্যন্ত রাস্তাটা অনেক প্রচুর খারাপ। এখানে রাস্তা ভাঙ্গা, গাড়ি করে যাইতে পারে না, অবস্থা এখানে ভালো না, গাড়ির জ্যাম বেড়ে যায়। শুধু স্ট্যান্ড রোড নয়, চট্টগ্রাম নগরের অন্তত 30 থেকে 35টি সড়ক এখন বেহাল। এর মধ্যে নগরের প্রধান সড়ক যেমন রয়েছে, তেমনি অলিগলি সড়কও রয়েছে। তবে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী বলছেন সড়ক সংস্কারের বড় বাধা এখন বৃষ্টি। বর্ষাকালে ভিটামিনের কাজ করা যায় না। হ্যাঁ, ওটার জন্য ওয়েট করতেছে। যেগুলো বেশি কষ্ট হয়ে গেছে এগুলোতে আমরা ইট বালি, ইট সুতকি এগুলো ফেলে দিচ্ছি। আমাদের তো সবগুলো নিয়ে, আমরা তো এগুলো নিয়ে তো আমাদের প্ল্যান, সার্বক্ষণিক প্ল্যান আছে যে ইয়াগুলা চেঞ্জ করা, মানে যেগুলো ভাঙচুর হয়েছে এগুলা মেরামত করা। এই দিকে টেকসই সড়ক নির্মাণ চান নগর বিশ্লেষকরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। মিশ্র 12 জাতের আম চাষ করে সফলতা পেয়েছেন নীলফামারীর নারী উদ্যোক্তা রুমা অধিকারী। মাত্র 2 লাখ টাকা বিনিয়োগ করে এখন লাখ লাখ টাকা উপার্জনের স্বপ্ন দেখছেন তিনি। কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন স্থানীয় নারীদের। নানা পরামর্শ দিয়ে সহযোগিতা করছে কৃষি বিভাগ। আব্দুর রশিদ শাহের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নীলফামারী সদরের কুন্দুরপুকুর ইউনিয়নের বালাপাড়া গ্রামের নারী কৃষি উদ্যোক্তা রুমা অধিকারীর বাগানের গাছে শোভা পাচ্ছে দেশি বিদেশি সোনালী ও লাল রঙিন আম। এর মধ্যে রয়েছে কাটিমন, ব্যানানা, ব্যাঙ্গানপল্লী, ডকমাই, শ্রাবণী, হানিডিউ, কিংজাই সহ 12 জাতের আম। শখের বশে 3 বছর আগে 1 একর জমিতে আমের বাগান করেন এই নারী উদ্যোক্তা। প্রথম বছর ফলন না আসলেও দ্বিতীয় বছরেই উঠে আসে বিনিয়োগকৃত অর্থ। আমি গত বছর প্রায় 2 লক্ষ টাকার মতোই বিক্রি করেছি। এবার আমি কৃষি অফিস থেকে সহায়তা পেয়েছি, ব্যাগিং সহায়তা, ওনাদের পরামর্শ পেয়ে এবার আমি ভালো ফলন আশা করছি। আমের রং ও গুণগত মান রক্ষায় প্রতিটি আম মোড়ানো হয়েছে পলি ব্যাগে। তার বাগানে কর্মসংস্থান হয়েছে এলাকার বেকার নারীদের। তার উদ্যোগ খুবই ভালো এবং দেখে আমাকে খুব ভালো লাগছে। 300 টাকা হাজিরা, এদের আমার সংসার করি, সংসার চলে। যে গত বছর 1.5 লক্ষ টাকার মতো বিক্রি করছে, এবার 5 থেকে 6 লক্ষ টাকার আম বিক্রি করবে। নিয়মিত ফলন ও বাজারজাতকরণে নানা পরামর্শ দিয়ে উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস কৃষি বিভাগের। 1 বিঘার বাগানে তাদের 20 থেকে 30 হাজার টাকা তাদের স্প্রে বাবদই চলে যায়। এজন্য আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি তারা যেন জৈব বানাসটি স্প্রে করে। শুধু দেশেই না, এটা বিদেশে যথেষ্ট বাজার চাহিদা রয়েছে। আমাদের একটা পার্টনার প্রকল্প আছে, প্রোগ্রাম থেকেও কিন্তু বিদেশে আম পাঠানোর জন্য এই প্রযুক্তি অনুসরণ করে তারা চেষ্টা করছে। উদ্যোক্তা রুমা অধিকারীর এই উদ্যোগ অনুপ্রেরণা হতে পারে দেশের অন্য নারীদেরও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। পরিকল্পনার তুলনায় আগস্টে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন আরও বাড়াবে ওপেক প্লাস। এ সময় মোট উত্তোলন বৃদ্ধির পরিমাণ দাঁড়াবে দৈনিক 5,48,000 ব্যারেল। অনুষ্ঠিত বৈঠকে জোটটি এমন সিদ্ধান্ত নিয়েছে। ওপেক প্লাস জ্বালানি তেলের দাম সমর্থনের
উদ্দেশ্যে 2022 সাল থেকে উত্তোলন কমিয়ে আসছিল। তবে বাজারে অংশীদারিত্ব পুনরুদ্ধার সহ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্তের পর ক্রমে উত্তোলন আবার বাড়াচ্ছে জোটটি। এর আগে মে, জুন ও জুলাইয়ে ওপেক প্লাস দৈনিক 4,11,000 ব্যারেল জ্বালানি তেল উত্তোলন বৃদ্ধির অনুমোদন দিয়েছিল। এপ্রিলে এই পরিমাণ ছিল দৈনিক 1,38,000 ব্যারেল। সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশে অবশেষে চালু হলো প্রবাসী বাংলাদেশিদের বহুল প্রত্যাশিত কনসুলার সেবা। এতে স্থানীয় 1.5 থেকে 2 লাখ প্রবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে আশা করা হচ্ছে। কনসুলার সেবা চালু হওয়ায় প্রবাসীদের সময় এবং অর্থ সাশ্রয়ে স্বস্তি এসেছে। আরব আমিরাত থেকে সিরাজুল হকের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। সম্প্রতি আরব আমিরাতের আজমানে বাংলাদেশ সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কনসুলেট সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়। নতুন ই পাসপোর্টের আবেদন ও নবায়ন, জন্ম নিবন্ধন, প্রবাসী কল্যাণ কার্ড ও সনদপত্র সত্যায়ন সহ বিভিন্ন সেবা এখানেই মিলবে। যতটা বাংলাদেশের সেবাগুলা দূতাবাসগুলা দেওয়ার কনসুলেট এবং এমবাসিতে দেওয়া হয়ে থাকে, প্রত্যেকটা সার্ভিস যাতে প্রত্যেকটা স্টেটে দেওয়া হয় সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। যে প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির চাকাকে ঘোরায়, সে তাদের যেই সেবা, তাদের সেবাটা যেন দোরগোড়ায় পৌঁছতে পারে এবং অত্যন্ত স্বল্প খরচের মধ্য দিয়ে। আয়োজকরা জানান প্রতি মাসে গড়ে 1000-এরও বেশি প্রবাসী এখান থেকেই সেবা নিতে পারবেন। কর্মদিবসের পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনেও চালু থাকবে সেবা কার্যক্রম। আমরা চেষ্টা করব আমাদের প্রবাসীদেরকে সকল ধরনের সহায়তা দিতে, শুধু কনসুলার সেবা নয়, তাদের অন্যান্য যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলোর প্রতিও আমরা চেষ্টা করতেছি অলরেডি তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করতে। যেহেতু সহজে এবং অত্যন্ত স্বল্প সময়ে এই সেবাটা পেতে পারে, এটার লক্ষ্যে মূলত আমরা আমাদের কর্মসূচি শুরু করেছি। এই সার্ভিসের বদলতে যেন আমাদের আজমানবাসী উপকৃত হয়, এটি আমাদের উদ্দেশ্য, এটি আমাদের। প্রবাসীদের কথা চিন্তা করে বাংলাদেশ সমিতি আজমানের উদ্যোগে এবং দুবাই বাংলাদেশ কনসুলেটের তত্ত্বাবধানে এই সেবা চালু হয়েছে। বাংলাদেশ কমিউনিটি আজমানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবাই কনসুলেটের প্রথম সচিব পাসপোর্ট নাজমুল হোসেন, আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সদস্য সচিব কামাল হোসেন সুমন ও মোস্তফা মাহমুদ সহ কমিউনিটির নেতৃবৃন্দ। এর জন্য আমি আশা করব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এ ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।